বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এনএসটিভি ডেইলি ভিউজ। শুরুতেই এনএসটিভি সংবাদ পর্যালোচনা। www.dailynewsstar.com দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের অনলাইন নিউজ পোর্টাল। শুরুতেই এখানটাই আর কি এই যে নিউজ স্টার সংবাদপত্রের সংবাদ এবং পরবর্তীতে অন্যান্য সংবাদপত্রের সংবাদ। চিফ অ্যাডভাইজার রিকোয়েস্টস মালদ্বীপস টু রেগুলারাইজ আনডকুমেন্টেড বাংলাদেশি এক্সপার্টিজ। এই যে প্রধান উপদেষ্টা মহোদয় অনুরোধ করেছেন মালদ্বীপের যারা বিশেষজ্ঞরা এখানে আছেন, এই ডাক্তার, তারপরে ইঞ্জিনিয়ার, এই রকম আর কি কাজবাজ করছেন, তাদেরকে তাদের পারমিটগুলো রেগুলারাইজ করে নেওয়ার জন্য। বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান নোমর, অর্থাৎ পাসেস অ্যাওয়ে। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। উনি চট্টগ্রাম যাচ্ছিলেন রাজনৈতিক কর্মকাণ্ড করার জন্য আর কি। বাড়ি থেকে বের হওয়ার পূর্বেই অসুস্থ হন, এরপরে মারা যান। আব্দুল্লাহ আল নোমান মহোদয়ের বিদেহী আত্মার শান্তি কামনা করি। আস্তাগফিরুল্লাহ রব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তার বয়সটা হয়েছিল 83 বৎসর। টিসিবি স্টার্টস সেলিং রামাদান এসেনশিয়ালস ইন রাজশাহী। এই যে রাজশাহীতে এই ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশের মালামাল বিক্রি করলে দ্রব্যমূল্যই বা কমবে কি, আর আমাদের কি উপকারটা হবে? এইটা বরং উল্টোটা হবে আর কি। এখন ওই টিসিবির যে সকল মালামাল, দেশীয় মালামাল রাজশাহীতে কম মূল্যে বিক্রয় হচ্ছে, টিসিবির মালামালটা এখানে ওই একই রকম দাম ধরা হবে। এতে করে এই আমাদের দেশীয় বাজারে একটা ঝামেলার সৃষ্টি হবে আর কি। আমাদের টিসিবির মালামালটা দরকার ঢাকাতে। গভর্নমেন্ট ওয়ার্কিং টু লিফট ইকোনমি ফ্রম এজ অফ ডিক। ডক্টর সালেউদ্দিন। এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় বরাবর আমি অনেক উপস্থাপনা করেছি। বাংলাদেশ ব্যাংকে তৎকালীন ওই যে বৈষম্য সরকারের আমলে যে টাকাগুলো পাচার হয়ে গেছে, এই সময় বাংলাদেশ ব্যাংকের কোন কোন কর্মকর্তা, গভর্নর, ভাইস গভর্নর, তারপরে জেনারেল ম্যানেজার, পরিচালক, উপপরিচালক কারা জড়িত ছিল, আপনি দয়া করে তাদের নামগুলো দেন। নামগুলো পেলেই আর কি কাদের মাধ্যমে কোন দেশে টাকাটা গেছে। এখান থেকে 18 কোটি জনগণের অনেকেই এনএসটিভিকে, অর্থাৎ আমার এই www.dailynewsstar.com একমাত্রই আর কি রাষ্ট্রসংঘ নিবন্ধিত। এই যে আমার এটা নিউজ স্টার ভবন, আগে আমার ছিল, এখন আমার ছেলের বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও। 1991 সাল থেকে আমি কথাটি বলে আসছি। এখান থেকে হাইপোথিটিক্যাল নাই, অথেন্টিক করেই আর কি কারা এর সাথে জড়িত, তৎকালীন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ভাইস গভর্নর এবং অন্যান্য যারা আর কি, তাহলে এই ব্যবস্থাটা নেন। আর্থিক ব্যবস্থাটা আপনার ওই আর্থিক ব্যবস্থাটার তলায় হাত দিয়ে উঁচু করার কোনো দরকার নাই। যে অর্থগুলো আমাদের আছে এইগুলোই ইস্টাবলিশমেন্ট করেন। বাংলাদেশ ইকোনমি রিকভারিং গ্রাজুয়ালি, বাংলাদেশ ইকোনমি রিকভারি গ্রাজুয়ালি ফ্রম পলিটিক্যাল ইনস্টেবিলিটি, MCCI। এই যে বাণিজ্যিক সংগঠন একটা বলেছে বাংলাদেশের আর্থিক অবস্থাটা ধীরে ধীরে আর কি উন্নতির দিকে, রিকভারির দিকে যাচ্ছে। ট্যাক্স হল টার্মস পজিটিভ ইয়েট ডাউটিং টার্গেট লুমস। ট্যাক্স আমাদের যেটা কাঙ্ক্ষিত ট্যাক্স সেটা পজিটিভের দিকে যাচ্ছে, তবুও আর কি ডাউট আছে পরিপূর্ণ হওয়ায়। ইসলামিক জিহাদ শেষ, ইসরায়েলি tanks part of
প্ল্যানস টু অ্যানেক্স ওয়েস্ট ব্যাংক বাই ফোর্স। এই যে এখনো আর কি যুদ্ধবিরতি ঘোষণা হওয়া সহ ওই যে ওয়েস্ট ব্যাংক আর কি পশ্চিম তীরে ওই গাজা উপত্যকার মতো পশ্চিম তীরটাও এখন এখানে আধা কিলোমিটার বেষ্টিত শরণার্থী শিবির 1950 সাল থেকে। এখানের নামটাও বদল করে দিয়েছে ইসরায়েল, এই যে বেঞ্জামিন এই ইহুদি নেতা আর কি। এখানটায় আরেকটি যে আমাদের সংবাদপত্র, আমার এই দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের একটি উপস্থাপনা, বিগত 6টি অডিট আমাকে এখান থেকে দিচ্ছে না, যার 2টি সম্পন্ন। এখানটায় ওই যে চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক নিয়মিত না থাকার কারণে আমার শুধু নয় 140টি সংবাদপত্রের সব অডিটগুলোই অনিয়মিত হয়ে গেছে। উপস্থাপনা আমাদের অডিটগুলো দেওয়া হোক, সামনের যেটা আর কি এই যে 26শে মার্চের পত্রটিও দেওয়া হোক। নিউ পলিটিক্যাল পার্টি টু বি অ্যানাউন্স অন ফেব্রুয়ারি 28। ওই যে নাহিদ ইসলামের নেতৃত্বে ওই আমার উপস্থাপক মহোদয় এসে গেছেন, এখানটা থেকে শেখ হাফিজুল ইসলাম আমার পরের অংশ আর কি সংবাদপত্র পাঠ, যেটা বাংলা, এইটা পাঠ করবেন। আমি এখন ডেইলি ইন্ডাস্ট্রির আরেকটি যে সংবাদ আর কি এখান থেকে, নিউ পলিটিক্যাল পার্টি টু বি অ্যানাউন্স অন ফেব্রুয়ারি 28। যে কারণে এই নাহিদ ইসলাম ছেলেটাই আর কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে একমাত্র সচিবরাই একটু একে কাউন্ট করত। এই ছেলেটাও পদত্যাগ করেছে দেশপ্রেমের জন্য, আমাদের জন্য, 18 কোটি জনগণের জন্য, এবং এই যে সকলের ভালোবাসাটা নাহিদ ইসলাম পেয়েছে। এই ছেলেটাকে আমি নিষেধ করেছিলাম আরো কিছুদিন একটু উপদেষ্টা হিসাবে থাকার জন্য। যাই হোক, ধন্যবাদ জানাই, এই দলটার হাত ধরুক, আহ্বায়ক নাই, সরাসরি এখান থেকে তাকে এই যে ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলনের যে ছাত্র নেতাদের ছাত্র সংগঠন, তারা নাম অন্বেষণ করছিল। আমি এখানে তাদের ওই যে মুখপাত্র সামান্তা শারমিন এর বরাবর আর কি আমার যেটা ডেমোক্রেটিক বাংলাদেশ, নিঃশর্তে যদি তারা নেয় আমার এই সংগঠনের নামটি আমি তাদেরকে দিতে চাই, ডেমোক্রেটিক বাংলাদেশ। আমি কোনো শর্ত রাখবো না। নাহিদ ইসলাম বাবারে, তুমি এই যে ডেমোক্রেটিক বাংলাদেশ যে সংগঠন, এই সংগঠনের সভাপতি বা প্রেসিডেন্ট হও। এইটাই আমার এনএসটিভি টেবিল থেকে আমি 265 দিনের রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা হিসাবে, বৈষম্য বিরোধী ছাত্ররা যে ছাত্র সংগঠন করছে, রাজনৈতিক সংগঠন, আমি আমার এখান থেকে একটি অনুরোধ রাখছি আর কি। এইটা এখনকার আমাদের যে পর্ব, সংবাদপত্রের শিরোনাম পাঠ, আমার নিয়মিত উপস্থাপক এইটা আজকের পত্রিকা এইটা। আচ্ছা, আপনার এখান থেকে ওই হেডলাইনগুলো আপনি পাঠ করবেন, সারসংক্ষেপ আমি একটু রিভিউ আকারে করব, এইটাই। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব শাহজাহান আলী গুলদার ভাইকে। আজকে আমার হাতে এই মুহূর্তে আছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের আজকের শিরোনাম দিয়েছেন যে মারামারি কাটাকাটি করলে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে বলছেন সেনাপ্রধান। দলের দায়িত্ব নিতে উপদেষ্টা পদ ছাড়লেন নাহিদ ইসলাম। মাননীয় আমাদের যেটা সেনাপ্রধান বলেছেন, ওই ইন্ট্রোগুলো লালের ভিতরে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাও ক্লাবে একটি অনুষ্ঠানে তিনি এই কথাগুলো বলেছিলেন। বলছেন পুলিশ, র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে আন্ডারমাইন করে সবাই শান্তিতে থাকবে না, এটা হবে না, পরিষ্কার করে বলে দিয়েছেন। ডিসেম্বর বা কাছাকাছি সময়ে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হওয়া উচিত। পিলখানায় বর্বরতা তদন্তে বিডিআর সদস্য দ্বারা সংগঠিত, এখানে কোনো ইফ অ্যান্ড বাট নাই। বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না, সেনাবাহিনীর প্রতি আক্রমণ করবেন না, আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই বলেছেন সেনাপ্রধান। এখানে আমি একটু বলি, গতকাল ওই যে রাত্রে, কালকে পিলখানা ট্র্যাজেডি দিবস উপলক্ষে জামাতে ইসলাম মহাসমাবেশ আহ্বান করেছিল। আপনার তো জানা আছে, যেটা আমরা এখান থেকে উপস্থাপন করছি, উই আর আন্ডার মার্শাল ল উইথ 18 crore পিপল অ্যান্ড
বাংলাদেশ নেশন, বাংলাদেশ। এই জায়গাটায় আর কি রাজনৈতিক দলগুলো বৃদ্ধাঙ্গুল দেখিয়ে কোনো কিছুই মানছে না। তখন আর কি বাধ্য হয়ে কালকে যদি এইটা হইতো আর কি, দেশে একটা কিন্তু নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হইতো। তখন এই যে মিলিটারি প্রধান উনি তখন রাওয়া ক্লাবে, তখনই আর কি ওই প্রোগ্রামটা থেকেই উনি 19 মিনিটের একটি বক্তব্য দেন সেনাপ্রধান, এবং সেখানটাই শফিকুর রহমান সাহেবকে ডেকে নেন যে আপনাকে কোথা থেকে অনুমোদন নিয়েছেন, এটা কেন, পিলখানা হত্যাকাণ্ড হয়েছে, কে বলেছে আপনাকে, এখানটায় পিলখানা হত্যাকাণ্ড হয়েছে, এখানে ইনসিডেন্ট হয়েছে, এখানে 2 দিন মিলে 24-25 ফেব্রুয়ারি সেই সময়কার 16 বছর আগের, তখন এইটা নিয়ে তদন্ত হয়েছে, বিচার হয়ে গেছে। বিচারে এই বিডিআররাই মেরে ফেলেছে। তখন ওই তৎকালীন ওই যে বিডিআর এর যারা প্রধান কর্মকর্তা, প্রধান, দ্বিতীয়, তৃতীয়, এইভাবে 54 জনকে তাদের বিচার হয়েছে, তাদের কারো ফাঁসি হয়েছে, কেউ কেউ এখনো জেলখানায়, কেউ জামিনে আছে। এই চলমান বিচারের ওপরে কোনো কথাটা বলা যায় না, আইনি কারবার হয়ে গেলে, যে কারণে আমি পিলখানা ট্র্যাজেডি দিবসের ওপরে কমিশন করে দিয়েছি। ওই কমিশনারও কিন্তু পাশে দাঁড়ানো ছিল, এই যে এই পাশে দাঁড়ানো আছে। ওই কমিশনারকে তখন জিজ্ঞাসা করেন আপনার কি কমিশনের রায় দিয়ে দিয়েছেন, তখন উনি বললেন না, যা কাজ করছি। তখন সেনাপ্রধান একটু রাগত স্বরেই বলেছেন আর কি, আপনাদেরকে আবারও আমি মনে করিয়ে দিচ্ছি, এই জায়গাটাই আপনারা এই রকমটা এই দেশের সাথে, জনগণের সাথে, যেটা আপনি পড়লেন এখন পরের খবর। ধন্যবাদ। এই জন্য আমি কিন্তু তার আগে এই যে সেনাপ্রধানকে আমাদের এখান থেকে আমি তাকে ধন্যবাদটা জানিয়েছে। এই যে দেশের এই অরাজক পরিস্থিতিতে পুলিশ নাই, মাত্র 30,000 মিলিটারি, এই যে রাউন্ড ক্লকে তারা এই সার্ভিসটা দিচ্ছে, বিডিআর, এখানকে বিজিবি, র্যাব, পুলিশ, 3 বাহিনীর, এই যে আর তোমার নৌবাহিনী, বিমান বাহিনীর তো কোনো ফোর্স নাই। তো এই রকম 30,000 উনি খুব আবেগের সাথেই বললেন যে 30,000 আমাদের এই যে সৈনিককে দিয়ে রাত দিন 24 ঘন্টা আমরা এই যে পাহারাটা দিচ্ছি, কার্যক্রম করছি। তারপরে আপনারা যদি হানাহানি দলাদলি এইটা না, ধন্যবাদ শুধু পাওয়ার যোগ্য না, আসলে সেনাবোধ প্রধানের কারণে। তারপরেও 5ই আগস্ট থেকে এই পর্যন্ত মব পিটানিতে মারা গেছে প্রায় 79 জন, আর গতকাল আর আজ মিলে আরো হচ্ছে আপনার 6 আর 7 জন, তার মানে 79, 80, 86 জন। হ্যাঁ, এই যারাই মৃত্যুবরণ করেছে 24-এর আন্দোলন থেকে, সকলের বিদায়ী আত্মার শান্তি কামনা করি, রাব্বুল আলামিন সকলকে জান্নাত দান করুন, আমিন। ধন্যবাদ। ছিনতাইকারীর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা, যেটা বললেন যে এই যে মব জাস্টিস হত্যার যে একটা বললেন, মব ভায়োলেন্স আসলে বা মফিস পিটানি, এটা আসলে কোনো দেশের কাম্য নয়, আমাদের কাম্য নয়। সাধারণ জনগণ যাতে শান্তির সাথে থাকতে পারে, ভালো থাকতে পারে, এটাই মানে আশা করে সবাই। আমরাও সেই আশা করে। বর্ষিয়ান রাজনীতিক আব্দুল্লাহ নোমান, আর আমি ওনার উপর বলেছি, দোয়া করেছি। বর্ষিয়ান রাজনীতিবিদ ছিল উনি, বিএনপি একজন ভালো মানে আমি আমার ওই নিউজ স্টারের খবর থেকে বলেছি নোমান সাহেবের উপর আমি দোয়াটাও করেছি। আপনি আবারও খবরটা পড়লেন, ধন্যবাদ। তারেক রহমান বলছেন যে বাংলাদেশের অস্থিরতা দেখতে চায় না, সরকারকে সহযোগিতা করতে চায়। না, তারেক রহমান ওই দিন যখন বললেন আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, এখন সে সেই 5 আগস্ট থেকে কথা বলেই যাচ্ছে, কিন্তু কার কথা কে শোনে? তো এই জন্য তারেক রহমানকে ধন্যবাদ দেওয়া যাবে না, তার কাজটা সে যেমন করছে, আমাদেরও কিছু দায়িত্ব আছে। আমি যেরকম এই যে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষক হিসাবে আর কি, তার যুক্তি তর্ক দিয়ে আমি এখান থেকে বলেই চলেছি। প্রথম দিকে আমাকে ফেস করতে হয়েছে, এখন আর এইটা সবাই জেনে গেছে আর কি। ইতিমধ্যে আপনারা অনেকে জানেন যে ওই যে সাজেকে স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে, এটা প্রায় 140টা সাজেকে রাঙামাটি ছাই হয়ে গেছে। এখানে একটা বাংলাদেশের একটা রাজস্বর একটা বড় ভূমিকা। যাই হোক, এখানে যদি সাজেকের প্রত্যেকটা কটেজের একেবারে না হলেও যদি এখানটাই 1/2 কোটি করে ধরা হয়, তাহলে প্রায় শতাধিক, অলমোস্ট 100 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ওখানে একজন ওই যে কটেজ মালিক যে ওই পাহাড়ের ওপরে বাড়িটা করছে, সে কাঁদছে।
কাটছে। যদি সরকার আমাদের দিকে লুকআপটা না করে আমরা একেবারেই শেষ। আসলে সেখানে তো কোনো কিছু না, এটা সরকারের পক্ষ থেকে এখানটা একটা বিধি ব্যবস্থা নেওয়া উচিত, তাদের আর্থিক সহযোগিতাও দেওয়া উচিত। এনএসটিভি টেবিল থেকে উপস্থাপনা করছে। আর একটা জিনিস হচ্ছে যে বাংলাদেশে যারা নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান আছে তারা দিন রাত 24 ঘন্টায় প্রেস ক্লাবে তারা অবস্থান করে। এইটা আমি কিন্তু এই যে 6000 নন এমপিও শিক্ষক, আজকে এই শিক্ষকদের কারণে স্কুল কলেজ মাদ্রাসা ওই যে এমপিও নন এমপিও অর্থাৎ সরকারি বেসরকারি যার বদৌলতে আজ আমি এই যে দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক, আপনি শুভদিনের নির্বাহী সম্পাদক, আমি অ্যাপিলেট ডিভিশনের রাজস্ব আইনজীবী, আমরা আর কি। তো এই শিক্ষকদের আমি বলেছি এর আগেই বিনা শর্তে এদেরকে যোগদান করতে দেন, এমনি বই নাই। তারপরে আবার যদি শিক্ষক না থাকে এই শিক্ষা ব্যবস্থাটা কিন্তু তলানির থেকে তলানিতে চলে যাবে। শিক্ষা মন্ত্রণালয় বরাবর উপস্থাপন করছি, এই যারা বই দিতে পারে নাই, টেন্ডার নিয়েছে, ছাপাখানা কি ব্যবস্থা নিয়েছেন এই যে শিক্ষা উপদেষ্টা মহোদয়, আর এই শিক্ষকদেরকে নিজ দায়িত্বে নির্বাহী আদেশ দিয়ে এসআরও দিয়ে অস্থায়ীভাবে আজ থেকেই আর কি এদের নিয়োগ দেন। আপনি একজন সিনিয়র সাংবাদিক হিসাবে আপনার অপিনিয়ন কি? আমরা এনএসটিভি টেবিল থেকে আমরা দুইজন সাংবাদিক সম্পাদক, আমরা এখান থেকে শিক্ষা উপদেষ্টা বরাবর আমরা কিন্তু এটা ওই শিক্ষকদের পক্ষ থেকে আবেদন করছি, উপস্থাপনা নয়, এটা কিন্তু আবেদন করছি। শিক্ষকদেরও মর্যাদা দেওয়া উচিত, শুধু মর্যাদা শুধু মুখে না, তাদেরও তো অর্থ দিতে হবে, অর্থনৈতিকভাবে তাদেরকে স্বাবলম্বী। আর এটা নির্ধারণ করবে কিভাবে? শোনেন, আমি বলেছি এই বহুবার বলছি, আমাদের দেশের একটা প্রাদেশিক সরকারের প্রাইমারি স্কুলের শিক্ষক বেতন পায় আমাদের বাংলা টাকা যদি করা হয় ৭২,০০০ টাকা, অর্থাৎ ৪৮,০০০ রুপি। তা আমাদের এই দেশের শিক্ষককেও অন্তত ৪৮-৭২ না হোক অন্তত ৫০,০০০ টাকা করে দিই। এইটা যদি দেওয়া হয় তাইলে দুর্নীতি হবে না। তারপরে আমার কথা হচ্ছে যারা স্কুল কলেজ যারা প্রতিষ্ঠা করছে, নন এমপিও যারা আছে, যারা প্রাইমারি স্কুলে আছে, সব যারা এই তাদের শিক্ষা যারা শিক্ষা পাঠদান করছেন, তবে তাদের দিকে সরকারের সুদৃষ্টি দেওয়া উচিত। কারণ তারা তাদের যদি সংসারটা সুন্দর চলে, তারা যদি ভালোভাবে থাকতে পারে তাহলে শিক্ষা ভালো। এখন আর সময় নাই, আইটি এডিটর সিগন্যাল দিচ্ছেন। এখন হজ উমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা আল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। শিক্ষা বিষয়ক জাতীয় উপস্থাপনা, ছাত্র ছাত্রীরা গার্জিয়ানরা সন্তানদেরকে ক্যাম্পাসে স্কুলে কলেজে ক্লাসে পাঠান। শিক্ষকরা তোমার যদি এই পাঠ্যসূচি নিয়ে পড়াইতে না পারে, অযোগ্যতা থাকে, ছেড়ে দাও। এই যে ৬০০০ যারা আন্দোলন করছে এদের জায়গা করে দাও। আর যারা এখানে পাঠদান করছো পাঠ্যসূচি তুলে নিয়ে ক্লাসেই পাঠদান শেষ করো। আমাদের পাহাড়িদের শিক্ষকদের মতো, বাংলাদেশের ইংলিশ ভার্সনের মতো, পশ্চিম বাংলার মতো, সৌদি আরবের মতো, এই যে গ্রেট ব্রিটেনের মতো, আমেরিকার মতো করে শিক্ষাটা দান করো, না হলে ক্ষতি হয়ে যাবে। এখান থেকে আমার আরেকটি যে উপস্থাপনা 1971 সালে রণাঙ্গনের, আমি 265 দিনের মুক্তিযোদ্ধা, আমি ইতিমধ্যে এই যে গত সপ্তাহে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা এই যে ফারুকি আজম মহোদয়কে ওনার একটা খবরের উপরে ফোন দিয়েছিলাম। উনি বলেছেন আপনারা মুক্তিযোদ্ধাদেরকে ধরিয়ে দিন, অর্থাৎ ভুয়া মুক্তিযোদ্ধাদের ধরিয়ে দিন। এই যে ভুয়া ফ্রিডম ফাইটার হান্ট, যেটা অ্যাভিল হান্ট হচ্ছে, মুক্তিযোদ্ধারা এখন ভুয়া হোক আর আসল হোক, আমরা এখন সেই অন্বেষণের তালিকায় চলে গেছি। এই জন্যই আমি এই যে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা মহোদয়কে ফোন দিয়ে জিজ্ঞাসা করেছিলাম, তখন ওনার দপ্তর থেকে জানানো হয় উনি ফোনে কথা বলেন না। ওনার যিনি সিনিয়র সহকারী সচিব, প্রেস সচিব না, সিনিয়র সহকারী সচিব আমাকে জানাইলেন আপনার বিষয়টা কি। আমি বললাম উনি যে ভুয়া মুক্তিযোদ্ধা ধরে দিতে বলছে, কাদেরকে বলছে? সঠিক মুক্তিযোদ্ধাদেরকে, না রাজাকারদেরকে, না এদেশের 18 কোটি জনগণকে? তো এই জায়গাটাই তখন উনি আমাকে বললেন এই যে স্যার বলেছেন যার যা কিছু বলার আছে, মুক্তিযোদ্ধারা যদি ফোন করে আবেদন করতে চাই, আবেদন করে সশরীরে হয় দিয়ে যাবে, বা ওই যে সরকারি ডাকে বা রেজিস্ট্রি ডাকে এইটা পাঠিয়ে দেবে। তখন আমি আবেদন করি, তৎপরবর্তীতে আবার যোগাযোগ করা হয়। এই তখন থেকেই আর কি বলছেন এগুলো দেখা হবে। আমি সেই
1971 সালে 265 দিনের যোদ্ধা। 29 আগস্ট আমি মাননীয় এই প্রধান উপদেষ্টা বরাবর মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট বিষয়ক একটি আবেদন করেছিলাম। ওইটি আবার উপস্থাপনা 1971 সালে রণাঙ্গনের মুক্তিযুদ্ধ, শহীদ মুক্তিযোদ্ধা রণাঙ্গনের সমন্বয়ক, ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক অংশের ঘোষক। অর্থাৎ তাহলে বাকি অংশ 7ই মার্চ। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। তো ওই সেই বঙ্গবন্ধুই হচ্ছেন সমন্বয়ক। 7ই মার্চ এই ঘোষণাটা, আর পরবর্তীতে 26 মার্চের পরে এই যে তখনকার মেজর জেনারেল হওয়ার পরে রাষ্ট্রপতি মেজর থেকে জেনারেল জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষক, এবং আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি আমাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। এখানটায় আমার এই যে কয়েকটি বিজ্ঞাপন, আমরা যে অনুষ্ঠানগুলো করে থাকি, আমাদের দি ডেইলি নিউজ স্টার, দৈনিক শুভদিন, গোলদারবাড়ি জামে মসজিদ, এবং আর কি আমার এই যে সংগঠন ডেমোক্রেটিক বাংলাদেশ, যেটা অরাজনৈতিক গবেষণামূলক সংগঠন। আমি প্রেসিডেন্ট এম শাহজাহান আলী গোলদার 1987 সালে এরশাদি বিরোধী আন্দোলন হতে। বর্তমান আমার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডেমোক্রেটিক বাংলাদেশ। তোমার নামটা তুমি একটু বলো। মোহাম্মদ হাফিজুল্লাহ হাফিজ। এই যে এক হচ্ছে 2025 হতে আর কি 2025 ভারপ্রাপ্ত হিসাবে ওই যে আমার 21 সম্পাদক মনিরুজ্জামান সাহেব মারা যাওয়ার পরে আমরা তুমি একটু ধন্যবাদ জানাও। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি একজন রাজনৈতিক সাংবাদিক এবং আইনজীবী বিশ্লেষক, এবং সবসময় সঠিক কথা বলার চেষ্টা করেন আমাদের ভাই এম শাহজাহান আলী গোলদার। কন্টিনিউ করো। ধন্যবাদ। এবং আমরা আশা করি আপনারা এই প্রোগ্রাম দেখবেন এবং দেখে আপনাদের মতামত আপনারা দেবেন, যাতে আমরা কেমন আমাদের কিভাবে আরো এই অনুষ্ঠানকে প্রোগ্রামকে আরো ভালো করতে পারে আগামীতে, সেই চেষ্টা এবং সেই দোয়া করবেন আপনারা আমাদেরকে। ধন্যবাদ।